সৃষ্টি করবে সেই ব্যাপারটা আমরা তাদের ভিতরে তৈরি করে দিব। মুক্তিযোদ্ধার চেতনার কথা আমরা বলেছি, সেখানে দেখেন কতগুলো পয়েন্ট আছে: ন্যায়বোধ, অসাম্প্রদায়িক চেতনাবোধ, কর্তব্যবোধ, মানবাধিকার সচেতনতা, মুক্ত বুদ্ধির চর্চা, শৃঙ্খলা, সৎ জীবনযাপনের মানসিকতা, সৌহার্দ্য, অধ্যবসায় ইত্যাদির বিকাশ ঘটানো। তো এগুলো আমরা সাধারণত শিক্ষার্থীদের করে থাকি। এই তিনটা পয়েন্ট আমরা সবসময়ই মনে রাখবো, এবং আমরা যখন শিক্ষানীতি 2010-এর লক্ষ্য উদ্দেশ্য লিখব, তখন আমরা এই তিনটা পয়েন্টকে ধারণ করব, এবং এরপরে যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করতেছি। দেখেন, আমরা 4 নাম্বার পড়েছি, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, আমরা গতদিন 19 পর্যন্ত পড়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা 20 থেকে একটু জানবো, যে 20 থেকে আমরা যেটা বলতেছি যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষা চর্চা এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে সে লক্ষ্যে যথাযথ আবহ ও পারিপার্শ্বিকতা নিশ্চিত করা। তার মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা যখন প্রবেশ করি, আমরা জানি যে আমাদের মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পাশ করার পরে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যাওয়া লাগে। সেই আলোকে আমাদের শিক্ষানীতিতে এই পয়েন্টটা এসেছে। তো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, আমরা যখন 10ম শ্রেণীতে উঠি এবং এসএসসি পরীক্ষা দিই, তখন আমাদের গ্রুপ বিভাজন থাকে, বা ওখানে আমরা যে সাবজেক্টগুলো পড়ি সেই আলোকে আমরা আবার কি করি, উচ্চ মাধ্যমিকে যে বা ওইটাকে হায়ার সেকেন্ডারি এডুকেশন বলে, ওখানে আমরা সেই বিষয়গুলো নিয়ে আরেকটু ভালো করে পড়ি। এরপরে আমাদের কিছু নির্দেশনা থাকে, তারপরে আমরা উচ্চশিক্ষার ভিতরে প্রবেশ করতে পারি। তো গত বছর থেকে, এই বছর থেকে আমাদের দেশে একটা পদ্ধতি চালু হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যে আগে যেমন সায়েন্স পড়লে সবাই সব দিকে যেতে পারতো, এখন আর্টস কমার্স পড়েও কিছু একটা অংশ, মানে একটা পার্সেন্টেজ আপনার সায়েন্সের সাবজেক্ট পড়তে পারবে। তো সেই ক্ষেত্রে একটা ভালো দিক উন্মোচন হয়েছে, যে অনেকে আছে যে এসএসসি ইন্টারে তারা আর্টস পড়লো, অথচ যে মনে হলো যে না আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে আগ্রহী, তাহলে সে সেই জায়গায় যেতে পারবে, কারণ সে 9-10-এ মোটামুটি একটা বিষয়ে পড়ে আসে। 11-12-এও কিছু বিষয় থাকে যেগুলো দিয়ে সে পরবর্তীতে অন্য বিষয়ে পড়তে পারে। আর সায়েন্স যারা পড়ে থাকে বিজ্ঞান বিভাগে, তারা সকল বিভাগেই যেতে পারে, এটা আমরা জানি। শিক্ষার প্রত্যেক স্তরে শিক্ষাদানের উপকরণ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা, এটা এখন সময়ের দাবি। এটা আমরা করে যাচ্ছি। দেখেন, আমরা যে ক্লাসরুমে আসি সেখানেও কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করার জন্য প্রতিদিন কিছু না কিছু চেষ্টা করতেছি। তাছাড়া আমাদের সরকারে দেখবেন শিক্ষাক্রম এবং শিক্ষানীতির আলোকে শিক্ষকদের বিভিন্ন ট্রেনিং করানো হচ্ছে। সেই ট্রেনিং গুলো কেমন হচ্ছে, স্বল্প মেয়াদী হচ্ছে, দীর্ঘমেয়াদী হচ্ছে। তো আমাদের টিচার্স ট্রেনিং কলেজ সরকারি যেগুলো, সেখানে যেটা করা হচ্ছে, 7 দিন 7 দিন 11 দিনের যে ট্রেনিং গুলো করানো হয়, সেখানে শর্ট কোর্স হিসেবে প্রযুক্তির ব্যবহার গুলো শেখানো হচ্ছে। তাছাড়া আমাদের আরো যে ট্রেনিং আছে, 3 মাসের ট্রেনিং আইসিটির উপরে, প্রত্যেকটা স্কুল তাদের চাহিদা মোতাবেক এখানে আবেদন করতে পারে এবং শিক্ষকদের নামের তালিকা প্রেরণ করে। তারপর ওখান থেকে নামের যদি সার্টিফাই কপি আসে, তারা সেখানে ট্রেনিং করতে যেতে পারে। এটা 3 মাসের একটা দীর্ঘমেয়াদী প্রকল্প। তো এভাবে আমরা শিক্ষার প্রত্যেকটা স্তরে শিক্ষাদানের উপকরণ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করতেছি। এরপরে আছে পথ শিশু সহ আর্থসামাজিক ভাবে বঞ্চিত সকল ছেলে মেয়েকে শিক্ষার আওতায় আনা। এটা দেখেন, আমাদের শিক্ষানীতি 2010-এ নেওয়া হয়েছে। এটা কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনের আমল থেকে 1974 সাল থেকে এটা হয়ে আসছে। আমরা জানি যে পথ শিশু নিয়ে আমাদের যে এরশাদ সরকার ছিলেন বিগত অনেক আগে, তো উনি পথ শিশুদের নিয়ে অনেক কাজ করেছেন। উনি বস্তিগুলোতে বা বিভিন্ন টার্মিনাল গুলোতে ছোট ছোট স্কুল করে দিয়েছিলেন, সেখানে শিক্ষার্থীরা সারাদিন তারা কর্মজীবন করে সন্ধ্যার সময় বস্তি ছেলেপেলেগুলো যেয়ে বা পথ শিশুগুলো তাদের ক্লাসগুলো করতেন। এরপরে যেটা করা হতো সেটা হলো যে বিভিন্ন জায়গায় দেখবেন যে এনজিও গুলো ছোট ছোট স্কুল পরিচালনা করেছে, এই পথ শিশুদের নিয়ে বা বস্তিবাসী শিশুদের নিয়ে কাজ করেছে। এরপরে আমরা দেখব যে, দেখেন,
দেশের আদিবাসী সহ সকল ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি ও ভাষার বিকাশ ঘটানো। আমাদের দেশে আদিবাসী আছে অনেকগুলো, যাদেরকে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে পরিচালনা করি। আমাদের চাকমা সম্প্রদায়, মারমা, যাদেরকে আমরা ম্রো বলি, তাছাড়া আরো অনেক সম্প্রদায় আছে। এদেরকে নিয়ে, এদের সংস্কৃতি নিয়ে কাজ করা এবং এদের ভাষার বিকাশ ঘটানো। আমরা জানি যে চাকমা সম্প্রদায়দের নিজস্ব একটা ভাষা লেখা আকারে তৈরি হচ্ছে। তো এগুলো সব এই জাতীয় শিক্ষানীতির আলোকে কিন্তু আমাদের নির্ধারণ করা আছে, সেগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করতেছি। আর একটা ভালো ইনফরমেশন যে মুরোদের ভিতরে প্রথম মহিলা শিক্ষার্থী একজন এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন এবং ভালো একটা পজিশনে আছেন, আপনারা জানেন। তো এটা আমাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা যুগোপযোগী আন্দোলন আমরা বলতে পারি এবং অর্জন। দেশের জনগোষ্ঠীকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা, যদিও আমরা মনে করি এখন দেশে নিরক্ষর খুবই কম আছে, এখন আমরা শিক্ষিত জনগোষ্ঠীর দিকে ধাবিত হচ্ছি। তো সেই 2010 শিক্ষানীতিতে কিন্তু নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার কথা বলেছে। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের জনগণ কিন্তু এখন অক্ষর জ্ঞান সম্পন্ন। তারপরে দেখেন 26-এ আছে কি, শিক্ষাক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে পড়া এলাকাগুলোতে শিক্ষা উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু এলাকা শিক্ষার থেকে পিছিয়ে আছে, সে কোনো তাদের বেশিরভাগ সময় হয়তো বা বন্যা বা নদী এলাকা থাকতে পারে, পাহাড়ি এলাকা থাকতে পারে, অথবা খরা এলাকা থাকতে পারে। সেসব ক্ষেত্রে আমাদের কিছু শিক্ষা ব্যাহত হয় এবং তারা পিছিয়ে পড়ে থাকে। এই ক্ষেত্রে আমাদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকতে পারি। বিভিন্ন সংস্থা এগুলোকে সহযোগিতা করে, সরকারের সাথে কোলাবোরেশনে কাজ করে, জানেন এটা। এরপরে আমরা দেখেন যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের ভাষা নিয়ে, সেটা হলো বাংলা ভাষা শুদ্ধ ও ভালোভাবে শিক্ষা দেয়া নিশ্চিত করা। আমাদের যে বাংলা ভাষাটা, আমরা ইংলিশে অনেক জোর দিই, দেখেন বিজ্ঞান নিয়ে অনেক গবেষণা করি, অনেকভাবে চিন্তা চেতনা করি, গণিত নিয়ে আমরা খুবই পারদর্শী হয়ে উঠি, কিন্তু আমাদের মাতৃভাষা যে বাংলা ভাষা, এটাকে পড়ানোর সময় আমাদের পড়ার সিস্টেম কেমন হবে, আমরা এখানে কথা বলবো কেমন ভাবে, শিক্ষার্থীকে কিভাবে শিখাবো, সেই আলোকে কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, সেটা বাংলা ভাষা শুদ্ধ ও ভালোভাবে শিক্ষা দেওয়া নিশ্চিত করা। তো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে মাধ্যমিক শিক্ষার কথা আমরা বলছি, আমরা যাদেরকে নিয়ে কাজ করি, এরা আসলে একটা পরিবর্তনশীল সময়ের ভিতর দিয়ে যায়। 12 থেকে দেখা যাচ্ছে 11+ থেকে এরা 16+ থাকে। তো এই ক্ষেত্রে এই সময় তাদের ভিতরে যদি আমরা এই ভাষাটাকে শুদ্ধভাবে দিতে পারি, তাহলে আমাদের এই জাতি অনেক ভালোভাবে সমৃদ্ধ হবে। এটা কিন্তু আমাদের শিক্ষানীতিতেই অন্তর্ভুক্ত করা আছে। শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ, ক্রীড়া, খেলাধুলা ও শরীর চর্চার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। জানেন যে গ্রাম এলাকায় যেসব প্রতিষ্ঠান আছে, সেসব প্রতিষ্ঠানে, সকল প্রতিষ্ঠানেই কিন্তু খেলার মাঠ থাকে, কোনো কোনো জায়গায় বা সুইমিং পুল বা আমাদের পুকুর বলি আমরা গ্রাম এলাকায়, সেগুলো থাকে। ঢাকা শহরে উচ্চ শিক্ষার জায়গায় অনেক বেশি ফ্যাসিলিটি গুলো থাকে, কিন্তু এই যে আমাদের যে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন, এখানে দেখবেন যে আছে, একদম নেই তা না, কিছু কিছু এলাকায়, প্রত্যেক এলাকায় খেলার মাঠ সমৃদ্ধ স্কুল আছে। আমাদের এখানেই দেখেন, আমাদের ল্যাবরেটরি স্কুলে কিন্তু খেলার মাঠ আছে, এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, বাচ্চারা টিফিনে খেলার সুযোগ পায়, তারা বিকেলে শরীর চর্চা করে, হোস্টেলে যেসব বাচ্চারা থাকে তাদের জন্য ব্যবস্থা থাকে। তো এটা কিন্তু আমাদের কি শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের পরিবেশ গড়ে তোলার জন্য এগুলো প্রয়োজন। তো এখন সরকার নতুন একটা নিয়ম করেছে, আপনারা জানেন যে শুধুমাত্র মানে একটা সাইনবোর্ড থাকলে হবে না, সেখানে অন্তত 3 কাঠা পরিমাণ বা 3.5% জমি থাকতে হবে এবং সেখানে 3 তলা বিশিষ্ট ভবন থাকতে হবে, প্রত্যেকে খেলার মানে যাতে খেলার সুযোগ পায় সেরকম ব্যবস্থা রাখতে হবে। এরকম একটা নীতিমালা দিয়ে একটা অবকাঠামোর একটা নীতিমালা তৈরি করেছেন। যাই হোক, এগুলো আস্তে আস্তে হয়তো বা হবে। তবে যেসব স্কুলে খেলার মাঠ আছে, ধরে নিতে হবে যে সেখানে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি বিকশিত হয়। কারণ একটা পা যদি আমরা জোরে করে কি করি, লাফ মারি, কতটুকু যেতে পারি সেটা খেলার মাঠে বোঝা যায়। তো আমাদের শিক্ষানীতি কত সুদূর প্রসারী চিন্তা করে এটা তৈরি করা হয়েছে, আমরা এগুলো দেখলেই বুঝতে পারি। এরপরে দেখেন শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ।
তো শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গ্রহণের ভিতরে কি বলা হচ্ছে যে দেখবেন যে স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন সচেতনতা বিভিন্ন প্রোগ্রাম করা হয়। এর ভিতরে দেখবেন যে টিকা দিবস করা হচ্ছে বিভিন্ন সময়ে, বিভিন্ন জলবায়ু আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে মানুষের যে শারীরিক পরিবর্তন হতে পারে সেগুলোর কথা বলা হচ্ছে, আবহাওয়া সংক্রান্ত সচেতনতা দেওয়া হচ্ছে। কিছুদিন আগে হাম নিয়ে খুব কথা হলো, জানেন আপনারা। এই যে এগুলো বিষয়ে, হাম হলে কি করতে হবে বাচ্চাদের বলতেছি, ডায়রিয়া হলে কি করতে হবে, অতিরিক্ত ঘামলে কি করতে হবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এগুলো কিন্তু আমাদের শিক্ষানীতিতে বলা আছে। দেখেন আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব, যখন যে জায়গায় যেরকম দরকার সেভাবে আমরা তাৎক্ষণিক গ্রহণ করতে পারি, অথবা সরকার একটা নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন সচেতনতামূলক কাজ করে, স্বাস্থ্য দিবসে কাজ করে, তারপরে টিকা দিবসে কাজ করে, এইডস দিবসে কাজ করে, যক্ষ্মা দিবসে কাজ করে। এগুলো যখন আমরা শিক্ষার্থীদের ভিতরে আলোচনা করি তখন কিন্তু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায়। মাদক জাতীয় নেশাদ্রব্যের বিপদ সম্পর্কে শিক্ষার্থীর সতর্ক ও সচেতন করা। এখন হলো মাদক জাতীয় নেশাদ্রব্য কোনগুলো এটা চিনাতে পারি, এর খারাপ দিকগুলো আমরা বলতে পারি, কিন্তু এমন যেন না হয় যেন শিক্ষার্থীরা এটা থেকে উৎসাহ পায় এবং এটা চেনার জন্য খুব আগ্রহী হয়ে পড়ে এবং তারা সেটাতে ঝুঁকে যায়। আমরা এমন ভাবে এই জায়গায় কাজ করব যেন শিক্ষার্থীকে আমরা এর খারাপ দিকগুলো বিশ্লেষণ করে সমাজে এর প্রভাবটা ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবনে কিভাবে ফেলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তবে যেই শ্রেণীর জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব। কারণ এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে বাইরে যখন একটা বাচ্চা 6 বা 7 বাচ্চা সিগারেট খেতে দেখছে তার থেকে 2-1 বছরের সিনিয়র কাউকে, তারা কিন্তু আগ্রহী ওঠে। এটা যদি শিক্ষক আগে থেকে ক্লাসে সতর্ক করে দেয় বা তাকে এটা চিনিয়ে সচেতন করে দেয় যে এটা এই এই ক্ষতি হতে পারে, এই এই দিক থেকে খারাপ হতে পারে, তাহলে শিক্ষার্থীরা কি ওইদিকে আর ঝুঁকবে না, তারা এগুলো মেনে নেওয়ার চেষ্টা করবে। এগুলো আমরা শুধু শিক্ষার্থীদের না, পারিবারিক ভাবে বা অভিভাবকদেরকেও সচেতন করতে পারি। তাহলে দেখেন যে আমাদের মাধ্যমিক শিক্ষার জন্য যে শিক্ষানীতির 2010-এর লক্ষ্য উদ্দেশ্য আছে, এগুলো আমরা আমাদের সন্তানদের জন্য চাই। আমাদের সন্তানদেরকে আমরা এভাবে মানুষ করতে চাই, শুধু আমরা সঠিকভাবে তৈরি করতে পারি না। তো এই আলোকে এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের পরামর্শ দিতে সুবিধা হবে, তাদের সাথে আলোচনা করতে সুবিধা হবে এবং আমরা তাদের সঠিকটা জানাতে পারবো, এটা আশা করি। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা একটু আলোচনা করব, আর না থাকলে আমরা বলবো যে এটা সম্পর্কে আমাদের ধারণাটা রাখতে হবে। দ্বিতীয় কথা আমরা একটু বলি, সেটা হলো যে শিক্ষানীতির লক্ষ্য ও উদ্দেশ্য প্রত্যেকটা বিষয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু মাধ্যমিক শিক্ষায় প্রশ্ন আসবে তা না, আপনার যে প্রথম সেমিস্টারে 4টা এবং দ্বিতীয় সেমিস্টারে প্রথম সেমিস্টারে 6টা এবং দ্বিতীয় সেমিস্টারে যে 4টা, মোট 10টা পরীক্ষা হবে। 10টা বিষয়েই শিক্ষানীতির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তো আমরা এই জায়গাটাতে খেয়াল করব যে আমরা শিক্ষানীতিটা খুব ভালো করে জানবো। একদিনে 30টা জানার দরকার নেই, আমরা অল্প অল্প করে জানবো, বিষয় ভিত্তিক জানবো। যেমন আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে জানতে গেলে দেখবেন যে মুক্তিযুদ্ধের কথা এসেই যায়। তো আমরা যদি প্রথম 3টা জানি যে আমার সন্তানের জন্য এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, দেশকে ভালোবাসতে হবে, দেশের সম্পর্কে জানতে হবে, তাকে কিভাবে সৃজনশীল হয়ে উঠতে হবে, মুক্তিযুদ্ধকে কিভাবে সম্মান করতে হবে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কিভাবে জানতে হবে, এগুলো যদি জানি, আমাদের ভাষা সম্পর্কে এগুলো আমরা জানাতে পারি, এরপরে কি করতে পারি, এরপরে আমরা তাদেরকে এইভাবে যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা একটা ভালো পথে যেতে পারবো। তো আমরা ধরেই নিই যে আমরা নিজেরা আগে জানবো এবং এর উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা অর্জনের জন্য কাজ করব। যেহেতু আমরা মাধ্যমিক শিক্ষায় আছি, আমরা শিক্ষকরা এর হলো কারিগর, তো আমরা এদিকে খেয়াল করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।